নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এর আগের দিনই কভার করেছিলাম ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে টোটাল 50% ট্যারিফ বসিয়ে দিয়েছেন, তার ফলে কোন সেক্টর বা কোন স্টকগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো সেখানে অনেকেই জানতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফলে কোন সেক্টর বা কোন স্টকগুলোর উপর প্রভাব পড়বে না। তো সেগুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেক এমন কিছু অ্যানালিস্ট রয়েছে যারা মনে করছে ট্রাম্পের এই 50% ট্যারিফের ফলে কিছু এমএসসিআই ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ প্রায় 5% পর্যন্ত কমে যেতে পারে। কিন্তু শেয়ার মার্কেটে এমন কিছু সেক্টর রয়েছে, এমন কিছু স্টক রয়েছে যাদের উপর এই 50% ট্যারিফের প্রভাব প্রায় শূন্য। কেন? কারণ এদের যে ব্যবসা সেটা নির্ভর করে মূলত দেশীয় চাহিদা, তারপর ভারতের যে গ্রোথ স্টোরি এবং তার সঙ্গে সঙ্গে রেগুলেটরি সাপোর্টের উপর। আর আজকে আমরা সেই ট্রাম্প প্রুফ বাস্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কেন এই সেক্টরগুলোকে নিরাপদ বলে ধরা হচ্ছে? কারণ এই ধরনের সেক্টর বা এই সমস্ত স্টকগুলো সরাসরিভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো এক্সপোর্ট নেই এবং এদের যে ব্যবসাগুলো সেগুলো চলছে মূলত ভারতীয় যে শক্তি রয়েছে, ভারতের যে গ্রাহক রয়েছে, তারপর ভারতের যে দেশীয় চাহিদা রয়েছে তাদের উপর। তারপর এমন কিছু সেক্টর রয়েছে যেই সেক্টরগুলো এই ভারতের দীর্ঘমেয়াদী যে স্ট্রাকচারাল গ্রোথ সেই ট্রেন্ডটাকে ফলো করবে এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু স্টক বা এমন কিছু সেক্টর রয়েছে যেইগুলো সরকারি নিয়ম, প্রোটেকশন ও প্রাইসিং পাওয়ারের কারণে এদের উপর ঝুঁকি অনেকটাই কম। তো সেইগুলো এক এক করে আলোচনা করব। প্রথমে যদি আলোচনা করি ব্যাংক এবং এনবিএফসি। কারণ দেখুন, ভারতের এই মুহূর্তে ঋণ দেওয়ার যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি। কারণ ভারতের বহু মানুষ এই ব্যাংকের থেকে, তার সঙ্গে সঙ্গে এনবিএফসি এদের থেকেও কিন্তু বহু কারণে লোন নিয়ে থাকেন। তো এই সমস্ত ব্যাংকগুলো এবং এনবিএফসি এদের যে বিজনেস সেটা কিন্তু পুরোপুরি ভাবেই ভারতের যে ক্রেডিট গ্রোথ, তারপর রিটেল লেন্ডিং এবং তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপর লোন দেওয়ার ক্ষেত্রে নির্ভরশীল। তো এই ধরনের কোম্পানিগুলোর মার্কিন বাজার থেকে রেভিনিউ প্রায় নেই বললেই চলে। তাই এই সমস্ত সেক্টরগুলোর ওপর ট্যারিফের কোনো চাপ নেই। তো এখানে যদি আপনি স্টক দেখতে চান তাহলে কিছু স্টক রয়েছে, যেমন ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংক রয়েছে, তারপরে আইসিআইসিআই ব্যাংক রয়েছে, অ্যাক্সিস ব্যাংক রয়েছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক আছে। এবং যদি এনবিএফসির মধ্যে দেখেন তাহলে বাজাজ ফাইন্যান্স রয়েছে, শ্রীরাম ফাইন্যান্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে চোলামান্দালাম রয়েছে। তো আপনি চাইলে এইগুলোকে আপনার র্যাডারে রাখতে পারেন। এর পরের যে সেক্টর সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। তো দেখতেই পাচ্ছেন সরকারও কিন্তু এখন ইন্স্যুরেন্স সেক্টরের উপর জোর দিচ্ছে। তো মানুষের যত আয় বাড়ছে, সঞ্চয়ের প্রবণতা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টর গুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মানুষও কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরের দিকে ঝুঁকছে। আর এই ধরনের যে ইন্স্যুরেন্স সেক্টর গুলো রয়েছে এইগুলো একেবারেই দেশীয় এবং এই ধরনের কোম্পানিগুলোর এক্সপোর্টের উপর কোনো নির্ভরতাই কিন্তু নেই। তো আপনি ইন্স্যুরেন্স সেক্টরে চাইলে অনেক কোম্পানি রয়েছে, যেমন এলআইসি, তার সঙ্গে সঙ্গে এইচডিএফসি লাইফ রয়েছে, এসবিআই লাইফ রয়েছে, আইসিআইসিআই লোমবার্ড রয়েছে। এইগুলোকে আপনার র্যাডারে রাখতে পারেন। এরপরে যদি কথা বলি ইনফ্রাসেক্টর, দেখুন আমাদের ইন্ডিয়ায় এখন এই ইনফ্রাসেক্টর এটা কিন্তু একটা গ্রোয়িং সেক্টর। আর এই ধরনের সেক্টর গুলোর যে প্রজেক্ট সেগুলো বিদেশ থেকে খুব একটা আসে না। তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই সমস্ত প্রজেক্টে যে সমস্ত মেটেরিয়াল লাগে সেইগুলো ইন্ডিয়ান কোম্পানি সরবরাহ করে। আর ভারতের এই ইনফ্রাসেক্টর এখন এতটাই গ্রোয়িং সেক্টর যে এখন কিন্তু বাইরের এক্সপোর্টের উপর এদের কোনো রকম ভাবে নির্ভর করতে হয় না। তো দেখতে পাচ্ছেন যত রাস্তা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ব্রিজ হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, সেই সমস্ত প্রকল্পের জন্য যে সিমেন্ট লাগে সেগুলো কিন্তু একেবারেই ভারতীয় বাজার থেকে আসে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এদের কোনো ব্যবসায়িক সম্পর্কও কিন্তু নেই। মানে এদের যে এক্সপোর্ট এগুলো কিন্তু খুবই কম রয়েছে। তো আপনি এই ইনফ্রাস্ট্রাকচারে দেখতে গেলে কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলো ইন্ডিয়ার উপর নির্ভরশীল, এইচজি ইনফ্রা, তার সঙ্গে সঙ্গে আইআরবি ইনফ্রা, তারপরে জিএমআর এয়ারপোর্ট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো সিমেন্ট সেক্টরে কাজ করে, যেমন এই অম্বুজা রয়েছে, আল্ট্রাটেক, তারপরে শ্রী সিমেন্ট এবং এর সঙ্গে সঙ্গে ডালমিয়া ভারত, এইগুলোকে নজরে রাখতে পারেন। এরপরে যদি বলি কনজামশন সেক্টর, তো মানুষের যত আয় বাড়ছে, সঞ্চয় বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কনজামশন এটাও কিন্তু সমান হারে বাড়ছে। তো মানুষের হাতে যত সঞ্চয় বাড়ছে, মানুষ কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের দিকে তত বেশি ঝুঁকছে। এবং সব মিলিয়ে যদি দেখেন এই ধরনের যে সেক্টরগুলো এদের যে চাহিদা সেগুলো কিন্তু দেশের ভেতরে যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলো থেকেই আসে। এবং এদের যে বিজনেস সেটা কিন্তু মূলত ইন্ডিয়ার উপরেই নির্ভরশীল। বিদেশে যে এক্সপোর্ট বা আমেরিকাতে এক্সপোর্ট সেটা কিন্তু খুবই কম বা নেই বললেই চলে। তো সেরকম যদি কোম্পানি দেখতে চান তাহলেও কিছু কোম্পানি রয়েছে, যেমন জোম্যাটো আছে, তার সঙ্গে সঙ্গে টাটা গ্রুপের ট্রেন্ড রয়েছে, টাইটান রয়েছে, ইউনাইটেড স্পিড রয়েছে
এইগুলোকে দেখতে পারেন। এরপরে যদি কথা বলি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর, তো এই মুহূর্তে মানুষের হাতে যত সঞ্চয় বাড়ছে তত কিন্তু মানুষের যে পর্যটন সেক্টর এইগুলোর উপর আগ্রহ বাড়ছে, মানুষ বহু পরিমাণে কিন্তু পর্যটনেও যাচ্ছেন। এবং যদি দেখেন কোভিড এর পরে কিন্তু ভারতের ভেতর যে পর্যটন সেটা অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে এবং সরকার ওই হেরিটেজ ট্যুরিজম তার সঙ্গে সঙ্গে ধর্মীয় পর্যটনে অনেক বিনিয়োগও করছে। তো এই সমস্ত ক্ষেত্রে মার্কিন যে ডলারের ঝুঁকি বা ট্যারিফের কোনো প্রভাবই কিন্তু নেই। তো এই ট্যুরিজম সেক্টরে যদি দেখেন তাহলে লেমন ট্রি হোটেল রয়েছে, এর সঙ্গে সঙ্গে আইআরসিটিসি রয়েছে, আইএইচসিএল রয়েছে, তো এইগুলোকে আপনি দেখতে পারেন। এরপরে যদি কথা বলি হসপিটাল সেক্টর, তো দেখতেই পাচ্ছেন ভারতের এই স্বাস্থ্য খাতে এই যে ব্যয় সেটা কিন্তু ক্রমবর্ধমান হারে খুব দ্রুতই বাড়ছে। এর সঙ্গে সঙ্গে যদি দেখেন বিদেশ থেকেও অনেকে কিন্তু এখন ইন্ডিয়াতে চিকিৎসা করাতে আসছেন। আর এই ধরনের সেক্টরের সঙ্গে ট্যারিফের যে সম্পর্ক সেটা কিন্তু পুরোপুরিভাবেই অপ্রাসঙ্গিক। তো আপনি চাইলে এই যে হসপিটাল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো রয়েছে যেমন অ্যাপেলো হসপিটাল, তার সঙ্গে সঙ্গে ফোর্টিস হেলথ কেয়ার, ম্যাক্স হেলথ কেয়ার, এইগুলোকে নজরে রাখতে পারেন। এরপরে যদি কথা বলি পাওয়ার সেক্টর, তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার মধ্যে এই যে দেশীয় বিদ্যুতের চাহিদা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে এবং আমেরিকাতে যে এক্সপোর্ট সেটা কিন্তু পাওয়ার সেক্টরে কিছু কোম্পানি থাকলেও অনেক কোম্পানি প্রায় নেই বললেই চলে। তো যে সমস্ত কোম্পানিগুলো আমেরিকাতে কোনো রকমের পাওয়ার এক্সপোর্ট করে না সেই ধরনের যে পাওয়ার কোম্পানিগুলো সেইগুলোকে নজরে রাখতে পারেন। এবং দেখুন এখানেও এমন কিছু কোম্পানি রয়েছে যেগুলো আমেরিকাতে একটা বড় পরিমাণে এক্সপোর্ট করে থাকে, তো সেইগুলোকে এড়িয়ে চলতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে এনার্জি সেক্টর রয়েছে এইখানে যে লাভ সেটাও কিন্তু একটা কনসিস্টেন্ট থাকে, তার সঙ্গে সঙ্গে এদের যে গ্রাহক তারাও কিন্তু ভারতীয় এবং এর সঙ্গে সঙ্গে এনার্জি ট্রানজিশন প্রকল্পের সুবিধাও কিন্তু রয়েছে। আর এদের যে ব্যবসা সেগুলো পুরোপুরিভাবেই দেশীয়। তো সেরকম যদি কিছু কোম্পানি দেখেন তাহলেও কিছু কোম্পানি রয়েছে যেমন আদানি পাওয়ার রয়েছে, তার সঙ্গে সঙ্গে আদানি ট্রান্সমিশন রয়েছে, পাওয়ার গ্রিড কর্পোরেশন, তারপরে এনটিপিসি রয়েছে, প্রিমিয়ার এনার্জিস রয়েছে। এরপরে আপনি চাইলে কিছু অটো কোম্পানিকে আপনার র্যাডারে রাখতে পারেন। কিছু কোম্পানি রয়েছে যেগুলোর আমেরিকাতে বিক্রি খুবই কিন্তু কম এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে সেই সমস্ত কোম্পানির যে গাড়ি তাদের যে চাহিদা সেটা কিন্তু অনেকটা বেশি বাড়ছে। মানে দেশের ভেতরেই এদের যে চাহিদা সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে বা আমেরিকাতে এক্সপোর্ট সেটা কিন্তু এদের খুবই কম। তো এর মধ্যেও এমন কিছু কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু আমেরিকাতেও রপ্তানি করে থাকে, তো সেইগুলোকে এড়িয়ে চলতে হবে। তো এমন কোন কোন অটো কোম্পানি রয়েছে যেগুলোর উপর ট্রাম্পের ট্যারিফের কোনো প্রভাব পড়বে না সেগুলো যদি দেখি সেরকম অনেক কোম্পানি রয়েছে যেমন হিরো মোটোকর্প রয়েছে, তারপরে অশোক লেল্যান্ড রয়েছে, আইচার মোটর রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কুবোটা এসকর্টসও রয়েছে। এরপরে যদি দেখেন রিয়েল এস্টেট, তো ভারতের মধ্যে এই রিয়েল এস্টেট এই সেক্টরটা একটা গ্রোয়িং সেক্টর। তো এখন ভারতের শহরের মধ্যেই বাড়ি, মল, অফিস এদের যে চাহিদা সেগুলো অনেক বাড়ছে এবং এই যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো এদের কিন্তু এই ধরনের জায়গাগুলো থেকেই আয় বেশি হয় এবং এক্সপোর্টের সঙ্গে এদের কোনো সম্পর্কই কিন্তু নেই। তো এই রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে অনেক কোম্পানি রয়েছে যেমন ডিএলএফ রয়েছে, তারপরে লোধা রয়েছে, ফোনিক্স মিল, গোদরেজ প্রপার্টিস, এই কোম্পানিগুলোকে দেখতে পারেন। এরপরে যদি দেখেন টেলিকম সেক্টর, তো দেশের মধ্যে এই যে টেলিকম সেক্টর তাদের যে ব্যবসা সেটা কিন্তু ক্রমাগত হারেই বাড়ছে এবং ডেটার খরচও বাড়ছে, তার সঙ্গে সঙ্গে 5G যে রোল আউট সেটাও কিন্তু পুরো দমে চলছে। আর এদের যে ব্যবসা সেটা কিন্তু পুরোপুরি ভাবে ভারত থেকে আসে। তো আপনি টেলিকম সেক্টরের মধ্যে যদি দেখেন তাহলে এয়ারটেল রয়েছে এবং জিও রয়েছে। তো জিও শেয়ার তো আলাদাভাবে পাবেন না, তার জন্য আপনাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটা এখন স্টাডি করতে হবে। তার সঙ্গে সঙ্গে ভোডাফোন আইডিয়া রয়েছে এবং যে কোম্পানিটা টাওয়ার বসানোর সঙ্গে যুক্ত ইন্ডাস টাওয়ার, এই কোম্পানিগুলোকে নজরে রাখতে পারেন। আর এরপরে তো অবশ্যই এগ্রিকালচার সেক্টর এটা নজরে থাকবে। তো দেখতেই পাচ্ছেন এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা আমেরিকার সঙ্গে আমাদের ইন্ডিয়া ট্যারিফ নিয়ে ঝামেলা হচ্ছে সেটা শুধুমাত্র এই এগ্রিকালচার সেক্টর এটার জন্যই বেশি হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছেন তাদের দেশে যে এগ্রিকালচার সেগুলোকে ভারতে বেশি করে রপ্তানি করার জন্য ভারত যেন তাদের উপর ট্যারিফ কমিয়ে দেয়। আর ভারত কিন্তু আমেরিকার যে এগ্রিকালচার প্রোডাক্ট গুলো রয়েছে তাদের উপর যে ট্যারিফ সেটা কিন্তু কমাচ্ছে না। তো এই কারণেই মূলত ঝামেলা। মানে ভারত সরকারও কিন্তু ইন্ডিয়ার যে এগ্রিকালচার সেক্টর এগুলোকে বাঁচাতে চাইছে। তো আমেরিকার যে প্রোডাক্ট গুলো সেগুলো যদি এসে যায় সেগুলোর দাম অনেক কম, সেই কারণে ভারতের যে এগ্রিকালচার সেক্টর সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং ভারত সরকার এই যে এগ্রিকালচার সেক্টর তার উপর যে ট্যারিফ সেটা কিন্তু কমাবেও না। মানে আমেরিকা থেকে ভারতে যে এগ্রিকালচারের ইম্পোর্ট সেটা কিন্তু কোনোদিনই ভারত সরকার হতে দেবে না। তো এমন কিছু এগ্রিকালচার কোম্পানি রয়েছে যাদের বিজনেস পুরোটাই কিন্তু ভারতের উপর নির্ভরশীল এবং আগেই বলছি প্রতিটা সেক্টরের মধ্যে এমন কিছু কোম্পানি রয়েছে যারা কিন্তু আমেরিকাতে এক্সপোর্টও করে থাকে। তো সেই সমস্ত কোম্পানিগুলোকে এড়িয়ে চলতে হবে। তো এমন কিছু এগ্রিকালচার কোম্পানি রয়েছে যেগুলোর বিজনেস পুরোপুরিভাবে ভারত থেকেই আসে এবং তার মধ্যে যদি দেখেন কাবেরি সিডস রয়েছে, জেকে এগ্রি জেনেটিক্স লিমিটেড, তারপরে বায়ার অফ সায়েন্সেস, এই কোম্পানিগুলো রয়েছে। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়ান রেলওয়ে স্টকগুলোর ব্যাপারে, তো ইন্ডিয়ান রেলওয়ে যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে বিজনেস সেটা কিন্তু প্রায়
100%ই ভারত থেকেই আসে এবং খুব সামান্য পার্সেন্টেজ বিদেশ থেকে আসে, এবং তারও মধ্যে যদি দেখেন আমেরিকার যে এক্সপোজার সেটা খুবই কম বা নেই বললেই চলে। তো আপনি চাইলে যে কোম্পানিগুলো এই ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত সেই কোম্পানিগুলোকে নজরে রাখতে পারেন। যেমন এর মধ্যে অনেক কোম্পানি রয়েছে, টিটাগড় রয়েছে, রেল বিকাশ নিগম, ইরকন, তারপর বিইএমএল রয়েছে, টেক্সম্যাকো, মানে যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোকে নজরে রাখতে পারেন। এদের উপর ট্রাম্পের ট্যারিফের কোনো প্রভাবই কিন্তু পড়বে না, কারণ এদের যে বিজনেস সেটা পুরোটাই ইন্ডিয়ার মধ্যে নির্ভরশীল, এবং এই কোম্পানিগুলোর আমেরিকাতে এক্সপোর্টের সঙ্গে কোনো সম্পর্কই কিন্তু নেই। আর আপনি শেষে চাইলে যে কোম্পানিগুলো এই এয়ারলাইন সেক্টরের সঙ্গে যুক্ত সেগুলোকে নজরে রাখতে পারেন। তবে দেখুন, এই যে এয়ারলাইন সেক্টরের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো রয়েছে এদের কিছু আয় কিন্তু আমেরিকা থেকে আসে, তবে এরকমটা না যে খুব বড় একটা আয় এই আমেরিকা থেকে আসে। তো এয়ারলাইন সেক্টরের মধ্যে খুব বেশি কোম্পানি কিন্তু নেই, একটি দুটোই কোম্পানি রয়েছে স্টাডি করার মধ্যে। তার মধ্যে যদি ডিসেন্ট দেখেন তাহলে ইন্টারগ্লোব এভিয়েশন এই কোম্পানিটা রয়েছে, তবে এই কোম্পানিরও কিছু আয় আমেরিকা থেকে আসে। এবং এর সঙ্গে সঙ্গে যদি চান, আরো একটি কোম্পানি রয়েছে স্পাইস জেট, এরও যে বিজনেস সেটা কিন্তু মূলত ইন্ডিয়া এবং বাইরের কিছু দেশ থেকে আসে, তবে ইউএস থেকেও কিন্তু আসে, তবে সেটা খুব সামান্য পরিমাণে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।